নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব প্রতিভা বসুর গল্প সকালবেলা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প সকালবেলা। বেশ বেলায় ঘুম ভাঙল পূর্ণেন্দুর। যদিও রোববার, কোনো তাড়াহুড়ো নেই, ইচ্ছে করলে আরও কিছুক্ষণ শুয়ে থাকতে পারে, তবু এই বেলার জন্য সে বিরক্তি বোধ করল। আধশোয়া হয়ে মাথার কাছের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা নিতে গিয়ে ধাক্কা লেগে জল ঢাকা থালাটা যখন শব্দ করে মাটিতে পড়ে গেল, তখন সে আরও বিরক্ত হলো এবং ভৃত্যকে ডেকে অকারণেই রাগারাগি করতে লাগল, এতক্ষণেও চা দেয়নি বলে। তারপর বাথরুমে গেল। বাথরুম থেকে ফিরে এসে আর এক প্রস্থ রাগারাগি করল চা খারাপ হয়েছে বলে। তখন ঘোমটা টেনে বয়স্ক পরিচারিকা নির্মলা এসে দাঁড়ালো দরজায়। বলল, সকালে চা দিয়েছিলাম, আপনার ঘুম ভাঙেনি, ঠান্ডা হয়ে গিয়েছিল, এটা ফেলে দিন, আমি আবার করে দিচ্ছি। এই সঙ্গে কি খাবারটাও দিয়ে দেব? বেলা তো হয়েছে অনেক। পূর্ণেন্দু আর একটা সিগারেট ধরিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতে আসতে বলল, তাই দিয়ে দাও। শ্রাবণ মাসের শেষ, কয়েকদিন বৃষ্টিতে অনেক জ্বালিয়ে সুন্দর রোদ উঠেছে। নরম নরম রোদ, অল্প শীতে বালাপোষের মতো আরামদায়ক। বারান্দায় এসে গুম হয়ে দাঁড়িয়ে রইল। বাগানে সুন্দর সব বর্ষার ফুল ফুটেছিল। বারান্দায় টবগুলো জলে নেয়ে ধুয়ে চকচক করছিল। অদূরে গেটের কাছে কদম গাছে অজস্র কদম ফুল জায়গাটা আলো করে রেখেছিল। কোনো কিছুর দিকেই তার মন গেল না। সহসা আবার ভৃত্যকে ডেকে ঘর থেকে তার দপ্তর নিয়ে আসতে বলল। একটা টেলিগ্রাম পাঠালো। তার বয়ানটা এই রকম: অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, ওটা বন্ধ করে দাও, বাকি কথা চিঠিতে বলবো। কিছু বেশি কথা লেখা হলো, তাই কিছু বেশি টাকা দিয়ে অনুগত ভৃত্য মদনকে তখনই পাঠিয়ে দিল পোস্ট অফিসে। বৌদির ওপর রাগ হচ্ছিল। এরকম একজন বয়স্ক লোকের সঙ্গে জবরদস্তি করা তার উচিত হয়নি। মনে মনে হিসেব করে দেখল আর মাত্র 7 দিন বাকি। হঠাৎ উদ্বেগে অধীর হয়ে গেল। এতকাল বাদে এই বয়সে এই সব ঝামেলার মধ্যে যাবার কি কোনো মানে হয়? যত সব। না না, কখনো না, কখনো এই দায়িত্বের মধ্যে আমি নেই। পূর্ণেন্দুর বয়স 38 বছর 9 মাস 17 দিন। বলা যায় একজন প্রায় 40 বছর বয়স্ক ভদ্রলোক। হঠাৎ কেন এই দুর্মতি হলো? কেন হঠাৎ বৌদির চিঠির জবাবে যা খুশি করো বলে সম্মতিটা দিয়ে দিল? বোকামি, রীতিমতো বোকামি। আর সঙ্গে সঙ্গেই বৌদি ঠিক করে ফেললেন সব। তারপর থেকেই অশান্তির শুরু। গোড়াতেই যার এই সূচনা, তার পরিণতি যে কি তার কে না বোঝে। ঠিকও করলেন যেন ভোজবাজি। বলা যায় মাত্র 15 দিনের মধ্যেই দিনক্ষণ পর্যন্ত স্থির। আশ্চর্য কম নয়। এই শহরে সে নতুন এসেছে, 6 মাস হলো। জায়গাটা কলকাতার খুব কাছে, আর কাছে বলেই বৌদির সঙ্গে এত ঘন ঘন দেখা হয়েছে। কাণ্ডটাও তাই জন্যই হতে পারল। কিন্তু না, এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করতেই হবে। নির্মলা চা নিয়ে এলো। সুন্দর অর্ধচন্দ্রাকৃতি রেলিং ঘেরা বারান্দা। বারান্দা থেকে
5টি সিঁড়ি নামলে বাগান। বাগানের বুক চিরে রাস্তা সোজা চলে গেছে ফটক পর্যন্ত। কোনো সাহেব আমলের উঁচু ভিতের বাংলো বাড়ি। পূর্ণেন্দু এসে বাগান, লন ইত্যাদি করে তাকে ইন্দ্রপুরী করে তুলেছে। এই শহরের ফার্স্ট মুনসেফ সে, অতি সুপুরুষ। এই বয়সেও একটি চুলও যেমন সাদা হয়নি, মসৃণ চামড়াও তেমনি এক বিন্দু কুঁচকায়নি। বৌদি বলেন, আরে বাপু, এখনো তো সত্যি 40 হয়নি। তাই হলে দেখতে, রাতারাতি ঝুলপি সাদা, নাকের দুপাশের 2টি রেখা দিব্যি গভীর। কচি কার্তিক তখন বুড়ো শিবে পরিণত হবে। পূর্ণেন্দু হাসে। বৌদি আসল কথায় অবতীর্ণ হন। শোনো, আমি বলছি এখনো সময় আছে, একবার শুধু মাথাটি নেড়ে দাও। কোনো দুর্বল মুহূর্তে সেই মাথাটি একবার সে নেড়ে ফেলেছিল। ব্যাস, অমনি সর্বনাশ। আসলে বাচ্চাদের নিয়ে বৌদি বেড়াতে এসেছিলেন কয়েকদিনের জন্য। সেই সময়ে একদিন সে পড়ে যায় বাথরুমে। তারপরেই বৌদি প্রায় রণংদেহী মূর্তিতে পরিষ্কার বলে দিয়েছেন, আর এভাবে একা নয়, বিয়ে তোমাকে করতেই হবে। পূর্ণেন্দু বলেছিল, কেন, স্ত্রী কি ডাক্তার না সেবাদাসী? ডাক্তার না হোক, ডাক্তার ডাকতে তো পারবে। আর সেবাদাসী বা কেন হতে হবে? দরকার মতো আমিও তো তোমার সেবা করি। আমি সেবাদাসী নাকি? তুমি তার দেখাশোনা করবে, সে তোমার দেখাশোনা করবে। একটা সঙ্গী হবে, বন্ধু হবে, দেখতে কত ভালো লাগে। সবই হবে পারস্পরিক। তাই নাকি? পূর্ণেন্দু হেসে কোর্টে বেরোবার জন্য প্রস্তুত হতে গেল। বৌদি বললেন, আগে হ্যাঁ, ঠিক তাই, দয়া করে তাড়াতাড়ি ফিরো। সিনেমায় যাবে নাকি? না, ডাক্তার আসবেন 5টার সময়। ডাক্তার কেন? মাথা ঘুরে পড়ে যাওয়ার নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা খোঁজাতে হবে তো। কি আশ্চর্য! মাথা আঁচড়াতে আঁচড়াতে পূর্ণেন্দু ঘুরে দাঁড়ালো। বলছি যে হোঁচট খেয়ে পড়ে গেছি, সেজন্য তুমি ডাক্তার ডেকেছ? বৌদি বললেন, তা নিয়ে তোমাকে কৈফিয়ত দেব না। বৌদির এই কর্তব্য মন্দ লাগে না পূর্ণেন্দুর। এই উদ্বেগও উপভোগ্য মনে হয়। কবে মা মারা গেছেন, বাবাও তো নেই। বৌদি একমাত্র মানুষ যার সঙ্গে একটা সোজাসুজি সম্পর্ক আছে, একটা সস্নেহ কৌতুকপূর্ণ ভালোবাসা আছে। দাদা তার থেকে অনেক বড়, বৌদি একান্তই সমবয়সী। সুতরাং বন্ধুত্বও অটুট। তাছাড়া মহিলাটিকে ভারী ভালো লাগে তার। দাদা বড় চাকরি করেন না, চলে কায়ক্লেশে। তার উপর 3টি ছেলে মেয়ে। তা নিয়ে বৌদির কিন্তু নালিশ নেই। সব কাজ একা হাতে করেও খুব ফুর্তি। কিন্তু এতদিন দূরে দূরে থাকায় সম্পর্কটা তেমন ঘন ছিল না। এই কাছে এসে দানা বেঁধেছে আবার। ডাক্তার এলেন, দেখলেন ভালো করে, বললেন অবশ্য ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। তবু কথা বলতেও ছাড়লেন না যে সাবধানে থাকবেন। ওই সাবধানে থাকবেন কথাটাতেই কেমন ভয় পেয়ে গেল পূর্ণেন্দু। ভাবল, কে জানে এই তাহলে মৃত্যুর পদক্ষেপ কিনা, এর নামই স্ট্রোক কিনা। আর সেই সুযোগেই বৌদি রাজি করিয়ে চলে গেলেন। গিয়েই চিঠি লিখলেন, যেমন চাও ঠিক তেমনটি পেয়েছি। মেয়েটিকে আমার ভারী পছন্দ হয়েছে। বলেছিলে সমবয়সী ছাড়া কোনো খুকিকে অসম্ভব। বয়স অন্তত 35-36 না হলে তুমি রাজি নও।
তোমার বুড়ো বয়সে ভাগ্যই ভালো, ডিভোর্সি নয়, বিধবা নয়, একেবারে একটি আনকোড়া ৩৫ বছর বয়সের কুমারী। বিমাতার সংসারে দুঃখে আছে, শুধু শাঁখারুলি ছাড়া আর কিছুই দিতে পারবে না। তুমি তো সেটাও বলে দিয়েছ যে কিছুই চাও না। আমি একরকম কথা দিয়েই দিয়েছি, একবার তুমি এসে মেয়ে দেখে গেলেই পাকা দেখার বন্দোবস্ত করব। আর ওরা তোমাকে বিয়ের দিনই দেখবেন বলেছেন। বোধহয় খুব বিশ্বাসপ্রবণ মানুষ, তাই ছেলের বিষয়ে তেমন খোঁজ খবর নেওয়ার কথা ভাবছেন না। বলছেন, শুনেছি তো সব, আর আপনাদেরই তো দেখছি, তার ওপরে আবার কথা কি। এই চিঠির উত্তরে পূর্ণেন্দু লিখেছিল, যা খুশি করো, আমার কোনো মেয়ে দেখার বাসনা নেই। এই বয়সে ওরকম গিয়ে এক পেট খেয়ে পাত্রী পছন্দ করার মতো অশ্লীল ব্যাপার আমি কিছুতেই ভাবতে পারি না। সঙ্গে সঙ্গে একখানা ছবি চলে এলো, আর খবর এলো, এটা শ্রাবণ মাসের মাঝামাঝি, তারপরে ভাদ্র, আশ্বিন, কার্তিক, 3 মাস বিয়ের দিন নেই, করতে হলে সেই অঘ্রাণে। আমি অত দূর যেতে রাজি নই। শুভস্য শীঘ্রম। শেষে তোমার মতি ঘুরতে কতক্ষণ? দিন ফেলেছি 28শে শ্রাবণ। আসবে, বিয়ে করবে, বউ নিয়ে চলে যাবে, বাস। আমি সব ঠিক করে রাখব। এই চিঠি পেয়ে থেকেই মনে মনে গুমড়োচ্ছিল, আর দিন যতই ঘনিয়ে আসছিল ততই অস্থিরতা বেড়ে যাচ্ছিল। এখন টেলিগ্রামটা পাঠিয়ে একটু হালকা লাগছে। চা পড়ে রইল, প্যাড টেনে চিঠি লিখতে বসল। বৌদি, তুমি অপ্রস্তুত হবে এমন কিছু করতে আমার খারাপ লাগছে, কিন্তু নিরুপায়। আমি বিয়ে করতে পারবো না, ও আমার ধাতে নেই। মাত্রই তো 6 দিন আগে কথা দিয়েছ, আর বাকিও আছে 7 দিন। তুমি ওদের না করে পাঠাও। যদি এমন হয় যে ওরা বলেন ইতিমধ্যেই অনেক খরচাপাতি করে ফেলেছেন, তাহলে বলো ক্ষতিপূরণ আমরা দেব। তাছাড়া আমার চেনা অন্য একটি পাত্রও আছে, আমারই বয়সী, তবে বিপত্নিক, কিন্তু ছেলেপুলের ঝামেলা নেই। সেও ওই রকমই একটি বয়স্ক মেয়ে চায়। যা মনে হচ্ছে বিমাতার সংসারে 35 বছরের মেয়েটি অবাঞ্ছিত, শুধু বিনা পয়সার বর পায়নি বলেই বিয়ে দেয়নি। পেলে যে কোনো লোকের গলাতেই গেঁথে দিতে গড়রাজি হবে না। এই পর্যন্ত লিখতেই ঠুং করে আওয়াজ হলো গেট খোলার। একটি ছিপছিপে মেয়ে ঢুকলো ভিতরে। পরনে একখানা সাদা মাটা টিয়া রং শাড়ি, লাল ব্লাউজ, মাথায় লম্বা বেনি, ভঙ্গি উদ্ভ্রান্ত। বর্ষার ধোয়া মোছা টাটকা সবুজ প্রকৃতির সঙ্গে মেয়েটিকে ভারী মানিয়ে গেছে। এগিয়ে আসতে স্পষ্ট হলো চেহারাটা। গাত্রবর্ণ ধবধবে না হোক, ময়লা নয়, উপরন্তু সজল, মুখশ্রী বিষণ্ণ, কিন্তু লালিত্যের অভাব নেই। বেশ লম্বা, বেশ সুগঠিত। দ্রুত পায়ে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বারান্দার তলায় এসে থামল। পূর্ণেন্দুকে দেখে একটু থমকালো, ঢোক গিলে বলল, এটা কি পূর্ণেন্দু তালুকদারের বাড়ি? পূর্ণেন্দু এগিয়ে এসে বলল, আগে হ্যাঁ, কাকে চাই? আমি তাকেই চাই, তিনি কি আছেন? আমারই নাম পূর্ণেন্দু, আসুন। মেয়েটি কুণ্ঠিত পায়ে উঠে এলো। কোণে টেবিলের উপর তাকিয়ে প্রাতরাশের ব্যবস্থা দেখে লালচে হলো একটু, থতমত খেয়ে বলল, ও, আপনি চা খাচ্ছিলেন? তাহলে আমি বরং একটু ঘুরে আসি। না না, আপনি বসুন না, বলুন কি দরকার?
আমার একটু সময় লাগবে। কতদূর থেকে এসেছেন? কলকাতা। কলকাতা থেকে? এখানে কোন পাড়ায় থাকেন? কার বাড়ি? আমি কলকাতাতেই থাকি। তাহলে কি কেবল আমার সঙ্গে দেখা করার জন্যেই অদ্দূর থেকে এসেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে আর কোথায় ঘুরতে যাবেন? বরং আপনিও এক কাপ চা খান না। নিশ্চয়ই অনেক সকালে বেরুতে হয়েছে। কটার ট্রেনে এলেন? ট্রেন কটায় ছেড়েছে জানি না। বাড়ি থেকে বেরিয়েছি ভোর 5টায়। ও বাবা, সে যে প্রায় শেষ রাত্রি। তাহলে তো অবশ্যই আপনার চায়ের দরকার। নির্মলা, নির্মলা! ঘুমটা টেনে নির্মলা এসে দরজায় দাঁড়ালো। এটা ঠান্ডা হয়ে গেছে, পটে আর 2 কাপ করে এনে দাও। ঠান্ডা চায়ের বাসন নিয়ে চলে গেল নির্মলা। পূর্ণেন্দু চেয়ার টেনে বসে বলল, এবার বলুন। মেয়েটি চারিদিক তাকিয়ে মনোযোগের সঙ্গে সব দেখছিল। বিন্দু বিন্দু ঘাম জমছিল কপালে। ব্যাগ থেকে রুমাল বার করে মুছল। আস্তে বলল, ভারী সুন্দর বাড়ি। একাই থাকেন? হ্যাঁ, এ আমার একেবারে একচ্ছত্র সাম্রাজ্য। কি সুন্দর ফুল ফুটেছে বাগানে। বাগান কে করে? করে মালি, নাম হয় আমার। বিষণ্ণ মুখে মিষ্টি করে এবার একটু হাসল মেয়েটি। বলল, দেহে শ্রম মালির, বুদ্ধিটা নিশ্চয়ই তার মালিকের। পূর্ণেন্দু হাসল। খুব ভালো বলেছেন, একেবারে মনোমতো। এই যে চা এসে গেছে, আসুন আগে চাটা খেয়ে নেওয়া যাক। আমি যাকে বলে তৃষিত হয়ে আছি, আর আপনিও নিশ্চয়ই খুব ক্লান্ত। সুতরাং তৃষ্ণা আমার চেয়ে বেশি ছাড়া কম নয়। চাটা নির্মলায় ঢেলে দিয়ে গেল। খাবারটা পূর্ণেন্দু ভাগ করছিল। মেয়েটি একেবারে স্বনির্বন্ধ হয়ে বলে উঠল, না না, তা কখনো হয়? প্লেটটা এগিয়ে দিল সে। লজ্জায় চোখ নামিয়ে মেয়েটি বলল, অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম। অসময় কি? একা একা চা খাওয়ার চেয়ে সঙ্গী পাওয়া তো অনেক ভালো। আজ তো আমার সুপ্রভাত। সুপ্রভাত? নিশ্চয়ই। আমি অত্যন্ত জরুরি প্রয়োজনেই এসেছি। সে তো বুঝতেই পারছি, নইলে কলকাতা থেকে এত সকালে এত কষ্ট করে কেউ আসে? কি চাকরি? চাকরি? এই কথায় প্রথমে একটু অবাক হলো, তারপরেই যেন খেয়ে পেয়ে বলে উঠল, হ্যাঁ ঠিক তাই। দুঃখিত, আমি ওই নামকো আসতেই ওই শহরের বালিকা বিদ্যাপীঠের প্রেসিডেন্ট। আমার কোনো ক্ষমতা নেই। মেয়েটি চুপ করে তাকিয়ে রইল। একটু পরে বলল, আমি ঠিক কথা বলিনি, চাকরির জন্য আসিনি আমি। ও কি কাণ্ড! আসলে কদিন আগে স্কুলে একটা পদ খালি হয়েছিল। সবাই এসে এত ভিড় করত, আমি ভেবেছিলাম, যাকগে, প্রয়োজনটা তাহলে কি? আপনাকে কতগুলো খবর জানানোর আছে। বলুন। এখন মনে হচ্ছে সেটা না জানালেই বা ক্ষতি কি? আপনার নামটা কিন্তু জানা হয়নি এখনো। এমন সুন্দর সকাল, সকালের মেঘছেরা রোদ, বাড়ি বাগান বারান্দা, বারান্দার মালিক। পরিপূর্ণ চোখে পূর্ণেন্দুর দিকে তাকালো সে। তারপরেই সচকিত হয়ে মৃদু হাস্যে বলল, অন্য কথা ভাবছিলাম। পূর্ণেন্দুও তাকিয়ে থেকে সহাস্যে বলল, সেটা না বললেও বুঝতে পারছিলাম। সুখের জন্য কে না কাঙাল বলুন? তাই তো। আমি এখানে এসে পৌঁছবার মুহূর্ত আগেও ভাবতে পারিনি আমার এমন মতিভ্রম হবে।
আমি কিন্তু আপনার বক্তব্যটা ঠিক ধরতে পারছি না। পারা স্বাভাবিক নয়। আপনাকে কি আমি কখনো দেখেছি? খুব চেনা চেনা লাগছে। তাও অস্বাভাবিক নয়। আমি যদ্দূর জানি আপনার কাছে আমার একটা ছবি পাঠানো হয়েছিল। আপনার ছবি? আগে হ্যাঁ। আপনার ছবি? আপনার ছবি আমাকে কেন? ও হো হো, ও, এইবার মনে পড়ে গেল পূর্ণেন্দুর। অবাক বিস্ময়ে স্খলিত গলায় বলল, তাহলে কি আপনিই তিনি? আমার নাম অনুরাধা দত্ত। যার সঙ্গে আর 7 দিন বাদে আমার বিয়ের পাকা কথা হয়েছিল? হঠাৎ উঠে দাঁড়ালো মেয়েটি। আমি এবার যাই। তা কখনো হয়? এমন অতিথিকে কখনো বিনা অভ্যর্থনায় ছাড়া যায়? পূর্ণেন্দুর গলায় বেশ আগ্রহ ফুটে উঠল। মেয়েটি রেলিংয়ে ঠেসান দিয়ে বলল, লোভের মতো পাপ আর কিছুই নেই। আমাকে এরকম অভ্যর্থনা জানানো মানেই তাতে ইন্ধন জোগানো। মানে? মানে মানে বিক্ষিপ্ত বেদনাদ্র গলায় সহসা যথেষ্ট শক্তি এনে বলল, আমি আমার ভাঙা জীবন জোড়া দিতে প্রলুব্ধ হচ্ছি। কি হয়েছে আপনার? আমি বলছিলাম, এ বিয়ে আপনি করবেন না। কেন? পূর্ণেন্দু চমকে গেল। আপনি কি আমাকে চেনেন? আমার বিষয়ে কি কিছু জানেন যে এ বয়সে ভাবে? সারাটা সপ্তাহই যে পূর্ণেন্দু নিজেও এই কথাগুলো ভেবেই বিব্রত হয়েছে, ভুলে গেল সে কথা। জোর দিয়ে বলল, চেনা জানার প্রশ্ন কি? আমাদের দেশে তো এভাবেই বিয়ে হয়। সব ক্ষেত্রে সেটা ভালো নয়, অন্তত এক্ষেত্রে তো নয়ই। আপনার বক্তব্য বোধগম্য হচ্ছে না। আমার পরিবার সত্য গোপন করে আমাকে বিয়ে দিচ্ছে। কি সত্য গোপন করছে? মেয়েটি চুপ করে রইল। পূর্ণেন্দু হিংস্র হয়ে বলল, আর কারুকে ভালোবাসেন এই তো? না। তবে কি? জানেন বোধ হয় আমি বিমাতার সংসারে প্রতিপালিত। জানি। তিনি আমাকে অপছন্দ করেন, বলা যায় গল্পকথার সৎমায়ের মতোই তাঁর ব্যবহার। অনুমান করতে পারি। যা অনুমান করতে পারেন না তা হচ্ছে এই যে তিনি এবং তাঁর প্ররোচনায় আমার বাবা কিছুকাল যাবৎ আমাকে ভাঙিয়েই তাঁদের সংসার যাত্রা নির্বাহ করেছেন। আপনাকে ভাঙিয়ে মানে? সে রাস্তা ঋজু নয়, অতি কদর্য। পূর্ণেন্দু তাকিয়ে রইল। আমার বয়স 34 নয়, 30। আপনার বৌদির কথা মতো ঘটক সেটাকে 34 করে নিয়েছে। ঘটক? এর মধ্যে ঘটক আছে নাকি? ঘটকই এই যজ্ঞের পুরোহিত। বাবা বলেছিলেন, যেখানে হোক, যার সঙ্গে হোক, 1 মাসের মধ্যে ঠিক করে দিতে হবে বিয়ে। তা সে দিয়েছে। কি করে আপনার বৌদির সঙ্গে তার যোগাযোগ হলো? কি করে না জেনে শুনে এই স্বর্গোদ্যান স্থির হলো আমার অদৃষ্টে, সেই কথা ভেবে এখানে এসে থেকে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তাহলে বৌদি ঘটকের পাল্লায় পড়েছিলেন? ঘটক রাতকে দিন করে। আমার পক্ষে রাতকে রাত রাখলেও বাবা পিছুপা হতেন না। কিন্তু আপনাদের দিক থেকে আরও সাবধান হওয়া উচিত ছিল। আপত্তি না থাকলে ঘটনাটা খুলে বলবেন কি? 25 বছর বয়স পর্যন্ত পিতৃগৃহের কৃতদাসী ছিলাম।
বিমাতার সন্তান সন্ততি পালন করা থেকে সংসারের ৬৯ সমস্ত কাজই আমাকে করতে হতো। হঠাৎ কোথা থেকে এক ধনী ব্যক্তি এসে হাজির হলেন বাড়িতে। কী সুবাদে এসেছিলেন, কেন তাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমি কিছুই জানি না। বাড়িতে কয়েকদিন মায়ের সঙ্গে বাবার প্রচণ্ড ঝগড়া চলল। মনে হলো কোনো বিষয়ে মা যা বলছেন বাবা তাতে কোনো মতেই রাজি হচ্ছেন না। তারপর কোনো সন্ধ্যায় কোনো আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বাবাই ওই লোকটির বাগান বাড়িতে রেখে এলেন আমাকে। সে কি, ৬ মাস বাদে ফেরত এলাম আমি। সবাইকে বলা হলো মামা বাড়ি গিয়েছিলাম। কয়েকদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করলাম। যেদিকে দুচোখ যায় চলে যাব ভাবলাম। আত্মহত্যার চেষ্টা করলাম, কিছুই পারলাম না। আবার জুড়ে গেলাম সংসারের ঘানিতে। বিমাতার একটি কন্যার ভালোভাবে বিয়ে হলো, কিন্তু কন্যা তো আরও ২টি আছে। দ্বিতীয়বার দালাল লাগিয়ে আবার কারো সন্ধান পেল। এবার বাড়িতে কোনো বচসার শোনা গেল না। চাকরির ইন্টারভিউয়ের নাম করে নিয়ে গিয়ে আবার এক গুহায় ঢুকিয়ে দিয়ে এলেন। ফিরেছিলাম ৩ মাস বাদে। আর এই সেদিন যখন তৃতীয় খদ্দের প্রস্তুত, আমি বুঝে ফেললাম। বাঁচবার অন্য কোনো উপায় না দেখে বললাম, আমি অন্তঃসত্ত্বা, আমাকে নিয়ে আর উপার্জনের আশা নেই। বলাই বাহুল্য, এর জন্য আমাকে যে দৈহিক নির্যাতন সহ্য করতে হলো তা অকথ্য। কেননা দ্বিতীয় লম্পটের কাছ থেকে অনেক আগেই ফিরে এসেছিলাম। সুতরাং এই অপরাধের জন্য সর্বতোভাবে আমিই কোনো না কোনোভাবে দায়ী। ক্ষমার প্রশ্ন কোথায়? মা নবদ্বীপের রাস্তায় ছেড়ে দিয়ে আসতে বলেছিলেন। বাবা সেটা না করে কারো না কারো গলায় ঝুলিয়ে দিয়ে দায় মোচন করতে চাইলেন। কিন্তু যতদিন থেকে এই বিয়ে ঠিক হয়েছে ততদিন থেকে আমি দিনে রাত্রে এক বিন্দু শান্তি পাচ্ছি না। কেবলই মনে হচ্ছে ফাঁকি দিয়ে আমি কার ঘরে ঢুকব। পাপ মানুষের দেহে নয়, মনে। যা আমি বাধ্য হয়ে করেছি তার জন্য আমি দায়ী নই। সেখানে আমি একটা অসহায় যন্ত্র মাত্র। কিন্তু যিনি আমাকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবেন তাকে আমি কোনো রকমেই ঠকাতে পারি না। সে পাপ তো দেহের পাপের মতো স্নান করলেই ধুয়ে যাবে না। মনের মধ্যে সাপের বিষ হয়ে অহরহ আমাকে যন্ত্রণা দেবে। পূর্ণেন্দু তীব্র স্বরে বলে উঠল, এ অবস্থায় আপনি ওরকম পিতামাতার কাছে থাকবেন কেন? কোথায় যাব বলুন? আমার কেউ নেই। অবিরাম গৃহবন্দী থেকে ঘর ছাড়া আর আমি কিছু জানি না। আমার চরিত্র এত দুর্বল যে বিদ্রোহ করে রুখে উঠব তা পর্যন্ত পারি না। ছেলেবেলা থেকে ভয় ছাড়া আর আমার কোনো সঞ্চয় নেই মনে। আমি বিশ্বাস করি না। তাই যদি হবে তাহলে কি সাহসে এখানে এলেন? আমার বিবেকই বোধহয় আমাকে আজ এখানে নিয়ে এসেছে। এই আমি প্রথম জ্বলে উঠেছি একবারের জন্য। এই আগুন আগে জ্বললে এখানে আসবার প্রশ্নই উঠত না। কি করতেন? আর কিছু না পারি গলায় দড়ি দিতে পারতাম। সজল চোখে তাকিয়ে হাসল। অনেক বিরক্ত করলাম, অনেক সময় নষ্ট করলাম। এবার যাই। 2 পা এগিয়েছিল। পূর্ণেন্দু উঠল।
তার মুখের ফর্সা রং টকটক করছিল। বলল, কোথায় যাবেন? আর কোথায়? যদি ট্রেনের তলায় না পড়তে পারি, নিশ্চয়ই সে বাড়িতে উঠব গিয়ে। অসম্ভব। অনুরাধা থামল, ব্যাকুল স্বরে বলল, কত যে অসম্ভব আমার চেয়ে কে বেশি জানে। এমন কি হয় না আপনি সত্যি আপনার স্কুলে আমাকে একটা কাজ দেবেন? বাচ্চাদের আনা নেয়ার কাজ দিলেও আমি তা করতে পারি। যে মেয়ে আর 7 দিন বাদে আমার স্ত্রী হবে, তাকে আমি আয়ার কাজ করতে দেব কেন? কি? অনুরাধার ভুরু বেঁকে গেল। এইমাত্র বিয়েতে অসম্মতি জানিয়ে একটা টেলিগ্রাম পাঠিয়েছি, এখন আর একটা পাঠাতে হবে। ও, বৌদিকে জানিয়ে দিই, তাঁর নির্বাচিত মেয়েটির সঙ্গে আলাপ হবার পরে আমি আমার মত পাল্টালাম। অনুরাধা স্তম্ভিত বিস্ময়ে পলকহীনভাবে তাকিয়ে রইল। চোখে চোখ রেখে হাসল পূর্ণেন্দু। না, দয়া নয়, কোনো মহানুভবতা নয়, ভালো লেগেছে বলেই ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে চায়। আপনার আপত্তি নেই তো? সব জেনেও তারপর? ও কিছু নয়। হাতের ঝাপটায় সে কথা সে নস্যাৎ করে দিল। 23-24 বছর বয়সে আমি যে কি পরিমাণ উড়েছিলাম, তা কি আমি ছুটে বলতে গেছি আপনাকে? আপনার মতো ফাঁদে পড়ে নয়, নিতান্তই স্বেচ্ছায়। সেটা ভাবছি না, ভাবছি আপনার পাষণ্ড পিতৃদেবটিকে কিভাবে শাস্তি দেওয়া যায়। আর একজন রেজিস্ট্রারের কথাও ভাবছি। রেজিস্ট্রার? এখন তো 7 দিন অপেক্ষা করা সম্ভব নয়। ওই নরকুণ্ডে এক মুহূর্তের জন্য আর আপনাকে যেতে দিতে আমি রাজি নই। রেজিস্ট্রার আমার চেনাই আছে, বললেই নিয়মকানুন লঙ্ঘন করে সাক্ষী সাবুত ডেকে এখনই একটা বিয়ের ছাড়পত্র দিয়ে দেবেন। আমি বরং যাই, সব ব্যবস্থা করে ডেকেই নিয়ে আসি। আপনি ভিতরে যান, বিশ্রাম করুন, গৃহস্থালিও দেখতে পারেন একটু। হঠাৎ আবেগ ভরে হাতটা মুঠোয় নিয়ে, আমার ভীষণ ভালো লাগছে, কি সুন্দর দিনটা আজকে। চলে গেল সে। অনুরাধা আকাশের দিকে মুখ তুলে তাকালো। এত দুঃখের পরে, এত প্রার্থনার পরে, এতদিনে সত্যিই ঈশ্বরকে প্রত্যক্ষ করে এক অনির্বচনীয় আনন্দময় উত্তেজনার উপলব্ধিতে অভিভূত হয়ে রইল। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প সকালবেলা।